নমস্কার, জয় ইস্ট বেঙ্গল। শুরু করছি ইস্ট বেঙ্গল আড্ডা। আপনারা আশা করি সকলে ভালো আছেন এবং ইস্ট বেঙ্গলের জয়ের খবরে আমাদের ভালো থাকার মাত্রাটা দ্বিগুণ হয়ে যায়, দ্বিগুণ তিনগুণ কয়েক গুণ বেশি বেড়ে যায়। অবভিয়াসলি রবিবারে বিকেল বেলাতে 3টের সময় যে ম্যাচটা শুরু হয়েছিল সেখানে আমরা 3-1 গোলে জিতেছি এবং তার ফলে হয়ে গেছে কি, কলকাতা লিগ প্রায় ইস্ট বেঙ্গলের দখলে, সেটা বলা যেতে পারে। প্রায় এখনো একটি ম্যাচ বাকি আছে। সেই ম্যাচটাতে ইস্ট বেঙ্গল যদি ডিজাস্টার কিছু না করে তাহলে কিন্তু আমরা কলকাতা লিগ এবছরও জিততি, সেটা কিন্তু নিশ্চিত হয়ে গেছে। আজকে আমি বলবো প্রায় একতরফাই ফুটবল বলা যেতে পারে, তা সত্ত্বেও বেশ কিছু গোল মিস, আদারওয়াইজ আমাদের রেজাল্টটা আরো ম্যাসিভ হতে পারতো। ইস্ট বেঙ্গল কিন্তু যাকে বলে প্রিসিশন নিয়ে খেলা, সেই খেলাটাই কিন্তু ইস্ট বেঙ্গল এবারে খেলেছে। আর কিছুক্ষণ পর ভারত বনাম পাকিস্তানের ম্যাচ শুরু হচ্ছে, কিন্তু তার আগে আমরা চাইছি যে একটু আপনারা সকলে আমাদের সঙ্গে ইস্ট বেঙ্গল আড্ডায় যোগদান করুন। একটু আমরা আজকে আমাদের জয়টা একটু আলোচনা করে নিই। তারপরে আজকে রাত্রে তো ভারত বনাম পাকিস্তান নিয়ে কাটবে, সুতরাং সেটা সকলেই জানে। থ্যাংক ইউ। চলুন, সরি আমার চাটা শেষ হয়নি, করে নিলাম। আমি প্রথমে বিজয়দাকে বলবো আমাদের স্পেশাল ম্যাচ রিপোর্টের জন্য। বিজয়দাই সেটা আমাদের করবে, স্পেশাল ম্যাচ রিপোর্ট। যে ম্যাচটা না, তার আগে আমি বিজয়দাকে একটু জিজ্ঞেস করি অঙ্কটা কি আমরা একটু বুঝে নিই। ইস্ট বেঙ্গল সুপার 6 বা চ্যাম্পিয়নশিপ রাউন্ডে 2টি ম্যাচ জিতলো, আর একটি ম্যাচ বাকি আছে। এই ম্যাচটাতে আমি পরিষ্কার জানতে চাইছি, ইস্ট বেঙ্গল যদি জেতে তাহলে তো লিগ চ্যাম্পিয়ন, ইস্ট বেঙ্গল যদি হেরে যায় তাহলে কি হবে? বিজয়দা, অঙ্কটা একটু আমরা ক্লিয়ার করতে পারি। জয় ইস্ট বেঙ্গল। দেখো, বিষয়টা হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে আমরা দুটো খেলে দুটো জিতেছি, ডায়মন্ড হারবার দুটো খেলে একটা জিতেছে একটা হেরেছে, কিন্তু আরেকটা টিম যেটা রয়েছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব, তারা একটা খেলেছে একটা জিতেছে। ওদের 18 তারিখে একটা ম্যাচ আছে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সঙ্গে, আমাদের পরবর্তী ম্যাচ আছে। লাস্ট যে ম্যাচটা আমাদের ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সঙ্গে। এবার অঙ্কটা এখানে দাঁড়াবে যে ইউনাইটেড স্পোর্টস ক্লাব যদি পরের দিনের ম্যাচটা জেতে, সুরুচির সঙ্গে সঙ্গে আছে, যদি জেতে ইউনাইটেড স্পোর্টস ক্লাবেরও তাহলে 6 পয়েন্ট হবে। আমাদের এই মুহূর্তে 6 পয়েন্ট আছে। পরের ম্যাচটাতে আমরা ইউনাইটেড স্পোর্টস ক্লাবে যদি 6 পয়েন্ট হয়ে যায় তাহলে পরের ম্যাচটাতে ড্র হলে ওদেরও 7 হবে আমাদেরও 7 হবে, তখন গোল পার্থক্য আসবে। আর যদি আমরাও হেরে যাই পরের ম্যাচ, তাহলে ইউনাইটেড স্পোর্টস ক্লাব পরের ম্যাচ যদি জেতে, আমাদের ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সঙ্গেই আছে পরের ম্যাচ, তাহলে ইউনাইটেড স্পোর্টস ক্লাব লিগ চ্যাম্পিয়ন। এখানে আর কোনো ইকুয়েশন নেই। কিন্তু পরের ম্যাচ যদি ইউনাইটেড স্পোর্টস ক্লাব ড্র করে, এখন কি আচ্ছা, মানে আমাদের সাথেই খেলা রয়েছে পরের ম্যাচ, আমাদের সাথেই খেলা, ওরা এখন আমাদের সাথেই খেলা আছে। ওরা একটা খেলেছে, ওদের একটা গেম অ্যাহেড আছে, ওদের একটা গেম হাতে রয়েছে। হ্যাঁ, আর আমাদের একটা গেম জিততে হবে। যদি আমরা ড্র করি, যদি হারি তাই ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে গেল, বাট যদি ড্র করি তাহলে সেক্ষেত্রে কি হবে একটু যদি পরিষ্কার হয় বলো। আবার ড্র করলে যখন গোল পার্থক্যটা দেখা হবে, গোল পার্থক্য এই মুহূর্তে আমাদের হচ্ছে +5। আগে মানে 6টা গোল করেছি, একটা গোল খেয়েছি। ইউনাইটেড স্পোর্টস ক্লাব আজকে 2-0 গোলে জিতেছে। আর ওদিকে ডায়মন্ড হারবারের কিন্তু আগের দিন 4-0 জিতেছিল, আজকে 3-1 হেরেছে। মানে ওদের +2 হচ্ছে গোল ডিফারেন্স। তো গোল ডিফারেন্স আমরা এগিয়ে আছি। তো কিন্তু ইকুয়েশনটা ওই জায়গায় আছে। ইউনাইটেড স্পোর্টস ক্লাবের পরের ম্যাচটা সুইচির সঙ্গে আছে, ওই ম্যাচটা উপরে অনেক কিছু নির্ভর করবে। ওই ম্যাচটা যদি ইউনাইটেড স্পোর্টস ক্লাব হেরে যায় তাহলে পরের ম্যাচে আমাদের ড্র করলেও কোনো মানে অপশন নেই, আমরাই চ্যাম্পিয়ন হবো। সঙ্গকে হারিয়ে দেয় তাহলে লিগ আমাদের পরবর্তী ম্যাচে ইউনাইটেডকে হারাতেই হবে, ড্র করলেও চলবে না। সেক্ষেত্রে যদি ড্র করি, সেক্ষেত্রে যদি ড্র হয় তাহলে গোল পার্থক্য দেখতে হবে। এই মুহূর্তে অনেকটাই এগিয়ে আছি, পরের ম্যাচটা ওরা কবলে জিতবে বা কি হবে সেটা বোঝা যাবে আর কি। হ্যাঁ, আর যদি তারা সুরুচির সঙ্গে জেতে তাহলে তো একটা ইন্টারেস্টিং জায়গা। যদি তারা হারে সেক্ষেত্রে তারা এই লিগ দৌড়ের প্রতিযোগিতা থেকে অনেকটাই ছিটকে গেল। সুতরাং ইউনাইটেড স্পোর্টস ক্লাব কি করছে সেটা দেখার। তার থেকেও বড় যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে যে ইস্ট বেঙ্গলের সঙ্গে ইউনাইটেডের ম্যাচ আছে সেপ্টেম্বরের 22 তারিখে, কি সম্ভবত 22 তারিখে। হ্যাঁ, এই 22 তারিখ হচ্ছে কলকাতা লিগের ডিসাইডার। এই 22 তারিখে ইস্ট বেঙ্গল যদি ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে হারাতে পারে তাহলে আমরা লিগ চ্যাম্পিয়ন, সে বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। আর ইউনাইটেড স্পোর্টস ক্লাবের টিমটা কি না কি, কোচ, এগুলোর ব্যাপারে আমরা পরে আলোচনা করছি। আজকে আমরা একটু আলোচনা
করে নেব যে আজকের ম্যাচটা কিরকম ছিল। বিয়দা একটু আমাদেরকে ম্যাচ স্পেশাল ম্যাচ রিপোর্টটা একটু বিয়দা আমাদেরকে বলবে, তারপর আমরা আলোচনার মধ্যে আছি। একটুখানি বলছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটা সন্ধ্যেবেলাতে শঙ্খধ্বনি শোনা যাচ্ছে, এটা খারাপ না, এটা আমাদের জয়েরই একটা সেলিব্রেশন হলো। হ্যাঁ, তো আমি তার আগে বলছি যে শ্যামল বাবু ঢাকা থেকে আমাদের একজন দর্শক, উনি বলছে গুরুত্বহীন লিগে ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন। ওকে ঢাকা থেকে বলছি আমাদের সিনিয়র টিম 9-10 নম্বরের জন্য অস্কার রবসন রবিনো ডিলটা পাকা। যাই হোক, দায়িত্ব নেই বলছি, তদন্ত করে বের করতে হবে। এনিওয়েজ, অস্কারের রবসন রবিনো, আমি জানি না আপনি ঢাকা থেকে বলছেন, হয়তো তার জন্য ঢাকা থেকে বলছেন, তার জন্য আপনি হয়তো জানেন না যে লিগটাকে আপনি গুরুত্বহীন বলছেন। এই লিগটা পৃথিবীর অন্যতম ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ফুটবল লিগ ইন ওয়ার্ল্ড। এশিয়া তো অবশ্যই, কিন্তু ওয়ান অফ দ্য ওল্ডেস্ট লিগ ইন ওয়ার্ল্ড। ঠিক আছে, সারা বিশ্বের যে সব থেকে পুরনো প্রাচীন লিগগুলো, ফুটবল লিগগুলো আছে, তাদের মধ্যে কলকাতা ফুটবল লিগ। ঠিক আছে, এই কলকাতা ফুটবল লিগ অনেকদিন পরে জেতার পর তদানীন্তন মোহনবাগান ক্লাবের সম্ভবত প্রেসিডেন্ট ছিলেন শ্রদ্ধেয় টুটু বসু বলেছিলেন যে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। এইটা নিয়ে খুবই একটা হয়েছিল, আলোড়ন সৃষ্টি হয়েছিল ওনার মন্তব্য নিয়ে। তারপর অবশ্য টুটুবাবু বলেন যে উনি ওইভাবে বলতে চাননি। যাই হোক, সেটা একটা কথা হিসেবে আপনার রেফারেন্স হিসেবে রাখলাম। সুতরাং আপনি হয়তো জানেন না, বাংলাদেশ থেকে বলছে বলেই হয়তো জানেন না যে এই কলকাতা ফুটবল লিগের গরিমাটা কি, এবং ব্রিটিশরা এই কলকাতা ফুটবল লিগ চালু করেছিল। ইস্ট বেঙ্গল কিন্তু প্রথমে এই কলকাতা ফুটবল লিগে সুযোগ পেত না, অনেক কষ্ট করে দ্বিতীয় ডিভিশনে সুযোগ পেয়েছিল। কারণ সেই সময় কলকাতা ফুটবল লিগে প্রথম ডিভিশনে শুধুমাত্র একটি ভারতীয় ক্লাব খেলতো, সেটি হচ্ছে মোহনবাগান। এবং ব্রিটিশরা যোগ্যতা থাকা সত্ত্বেও ইস্ট বেঙ্গলকে আটকে রেখেছিল। তার কারণ হচ্ছে ব্রিটিশরা সেখানে ভারতীয় ক্লাবের রিপ্রেজেন্টেশন কিন্তু তারা আনতেই চায়নি। পরবর্তীকালে দ্বিতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে ইস্ট বেঙ্গল প্রথম ডিভিশনে উন্নীত হয়, এবং তারা পারফরমেন্সের জন্য প্রথম ডিভিশন থেকে দ্বিতীয় ডিভিশন আবার নেমে যায়, তারপরে আবার যায়, এবং সেখান থেকে সেই সব থেকে বড় সেই ড্রিম রানটা চলছে। এবং আমার হিসেব অনুযায়ী ইস্ট বেঙ্গল 40 বার কলকাতা লিগ পেয়েছে, 39 বার অফিসিয়ালি পেয়েছে, আর একবার আইন আদালতের জন্য ব্যাপারটা এখনো আটকে আছে, সাবজুডিস ম্যাটার আমরা বলবো না। কিন্তু যদি বিচার করেন, গতবারের কলকাতা লিগে ইস্ট বেঙ্গল সব থেকে বেশি পয়েন্ট পেয়ে এবং সুপার 6ও চ্যাম্পিয়ন হয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আছে। একটি টিম, আমি বলতেই চাই না, আপনারা সকলেই জানেন, তারা খেলতে আসেনি, তারা আদালতে গেছে। যাই হোক, সেটা আদালতের বিষয়টা আদালত বুঝবে। আইএফএও এখনো কিছু করতে পারেনি বিষয়টা নিয়ে, অদ্ভুত ব্যাপার। আর পরবর্তীকালে আজকে ইস্টবেঙ্গল জয়ের মাধ্যমে অনেক কাছাকাছি, লিগের কাছাকাছি পৌঁছে গেল। আরেকটি ম্যাচ আমাদের রয়েছে, জিততেই হবে। তো এইটা হচ্ছে ইতিহাস কলকাতা লিগের। আমি একটা ছোট ইতিহাস আমি বললাম, এভাবে ইতিহাস চর্চা চলে না, আরো বিস্তারিত বলা উচিত, কিন্তু যতটা আমার মুখের গোড়ায় আছে আমি আপনাদের বললাম। সুতরাং কলকাতা লিগের গুরুত্ব আমার মনে হয় আপনারা নিশ্চয়ই, যারা জানেন না তারা জানবেন, আস্তে আস্তে নিশ্চয়ই জানবেন। তো এই হচ্ছে বিষয়। তো কলকাতা লিগ এখন কিন্তু এবছর কিন্তু অনেক কলকাতা লিগকে সাজিয়ে প্রেজেন্ট প্ল্যাটফর্মে খেলা দেখা গেছে লাইভ, এবং তাদের ওটিটি প্ল্যাটফর্মে লাইভ খেলা দেখা গেছে, এবং অনেক কিছু করা হয়েছে। তো কলকাতা লিগের গুরুত্ব কোনোদিনই কমে না। উনি বলতে চাইছেন আমি শিশির ঘোষ, বিকাশ পাজি আমল থেকে খেলা দেখছি। আপনি শিশির ঘোষের নামটা বললেন, ভালো। শিশির দা কিন্তু বেশিরভাগ সময় মোহনবাগানেই খেলেছেন। বিকাশ পাজি অবশ্যই মোহনবাগান থেকে শুরু করে তারপর ইস্ট বেঙ্গলে এসেছিলেন, তাই তো সঞ্জীব দা? একদম ঠিক বলেছি, ভুল বলিনি আমি। ঠিক আছে, এবার আমি
আর আমাদের যারা ইস্টবেঙ্গল আড্ডার নিয়মিত দর্শক, পুরনো দর্শক, তারা জানেন বিকাশ দার সঙ্গে আমাদের ইস্টবেঙ্গল আড্ডার বিশেষ স্পেশাল এপিসোড হয়েছিল। তখন উনি আমাদের এই অনুষ্ঠানে বলে গিয়েছিলেন, মনে আছে? বিয়দা তখন ছিলেন না, সঞ্জীব দা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে তো আছে। এবং হ্যাঁ, বিশেষ এটাও বলেছিল মনে হয় 89-এ আমাদের কোনো টিম না থাকাতেও আমরা 2-1 করে হারিয়েছিলাম, প্রদীপটা দুটো বিকাশটা গোল করেছিল, এটাও বলেছিল বিকাশদা। একদম একদম। থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, অবভিয়াসলি অলোকদা ঠিকই বলেছেন, অ্যাডভান্টেজ ইস্ট বেঙ্গল, আমাদের লাস্ট ম্যাচটা ভালো খেলতে হবে, অনেক লাস্ট ম্যাচটা ভালো খেলতে হবে। আর আমি ম্যাচটা নিয়ে আসছি, স্পেসিফিক্যালি ম্যাচটা নিয়ে বিয়দা একটু বলবে। দেখো, ম্যাচটা আজকে বেশ মোটামুটি যা দেখলাম তাতে একতরফা ম্যাচই হয়েছে। কারণ ইস্টবেঙ্গল, এই যে টিমটা আছে ইস্টবেঙ্গলের, তো সেই টিমটাতে যেই ধার এবং ভারটা আছে, সেই ধার এবং ভারে কিন্তু সিএফএল এর কোনো টিমই তার কাছে নেই, এটা কিন্তু বাস্তব, মানে শুরু থেকেই। কিন্তু তথাপি দুটো ম্যাচে আমাদের হারতে হয়েছে, দুটো ম্যাচ আমরা ড্র করেছি, কারণ সেই সময় টিমটা পুরো সেট আপ ছিল না যে কোনো কারণে হোক। কিন্তু এই সুপার সিক্স এর ম্যাচটা শুরু হওয়ার পর ইস্টবেঙ্গল টিমের মধ্যে যে বন্ডিং এবং টিমের যে খেলার যে বৈচিত্র্য এবং ধরন যেটা দেখা যাচ্ছে, তাতে কিন্তু আমার মনে হয় যে পরের ম্যাচে কোনো ইকুয়েশনের প্রয়োজন আসবে বলে আমার মনে হয় না। আজকে আমরা আরো বেশি গোলে জিততাম, যেরকম ধরনের গোলগুলো আজকে মিস করেছে প্লেয়াররা, তাতে আরো বেশি গোল আমরা মানে দিতে পারতাম। আর একটা জিনিস, দেবজিৎ আজকে খুব গোলটা বাজে খেয়েছে, যে গোলটা খেয়েছে অ্যাকচুয়ালি দেবজিতের কাছ থেকে ওই গোলটা খাওয়াটা আশা করা যায় না, কারণ ওর নামটাই হচ্ছে সেবজিৎ, তো সেখানে ওইরকম একটা বাজে গোল খেলো, বাজে আউটিং করে। ওখানে আউটিং এর কোনো প্রয়োজনই ছিল না, গোল লাইনে দাঁড়িয়ে থাকলে ওটা কখনোই গোল হয় না। চারটে ইস্টবেঙ্গল প্লেয়ারের মাঝখান থেকে একটা প্লেয়ার হেড করে দিয়ে মানে গোলটা খেলাম আর কি, এবং একটা ড্রপ করে বলটা গোলে ঢুকলো, যেখানে দেবজিৎ হয়ে যদি লাইনে থাকতো তাহলে হয়তো গোলটা খেতাম না, ওইখানে আউটিং এর কোনো প্রয়োজনই ছিল না। তো যাই হোক, একতরফা খেলা হয়েছে। তার মধ্যে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে জেসিনটিকের দুটো গোল পাওয়া। জেসিনটিকে আজকে দুটো গোল পেয়েছে, এই দুটো মানে জেসিনটিকের গোল পাওয়াটা খুব দরকার ছিল। আরেকটা হচ্ছে ডেভিড গোল করেছে। আর বিষ্ণু আজকে খুব একটা ফর্মের ধারে কাছে বিষ্ণুকে দেখলাম না, কারণ যে এই ধরনের বল পেলে, তিনটে বল পেলে একটা গোল করে, তো আজকে সেই ধরনের বল অনেকগুলোই পেয়েছে কিন্তু গোল করতে পারেনি। সায়নও আজকে একটু অফ কালার ছিল, কিন্তু সায়ন অ্যাজ ইট ইজ, ওর যে লেফট উইং থেকে যে ওর যে দৌড়টা, ওভারস্টেপ করে এগিয়ে যাওয়া, যেখানে প্লেয়ার বিপক্ষের ডিফেন্ডাররা কেটে যায়, সেগুলো যথারীতি দেখতে পেয়েছি। তন্ময় দাস যথেষ্ট ভালো সিডিএম পজিশনে খেলেছে। সবচেয়ে ভালো হচ্ছে আজকে ডিফেন্সে আমাদের ছিল হচ্ছে চাকুমান্ডি এবং প্রভাত লাকড়া, যথেষ্ট নির্ভরতা দিয়েছে, খুব ভালো সেন্ট্রাল ডিফেন্সে কিন্তু দুজন খেলেছে আজকে। বা সাইডে বিক্রম প্রধান, ওকে কিন্তু নজরে রাখতে হবে, এবং ওকে কিন্তু পরবর্তীকালের জন্য প্রজেক্ট করতে পারে, সেই মানে পোটেনশিয়াল কিন্তু ওর মধ্যে আছে। তো আজকে ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে আমাদের যে অচিষ্মান বিশ্বাস আছেন কোচ, যিনি, ওনাকে জিজ্ঞেস করেছিল জেসিনটিকে মানে ভবিষ্যতে তাদেরকে কি প্রজেক্ট হিসাবে রাখা হচ্ছে, তো উনি কিন্তু আজকে সেটা বলেছেন, যেখান থেকে আমরা বারবার আলোচনা করি এই জায়গা থেকে, যে এদের কিন্তু এই মুহূর্তে সিনিয়র টিমে কিন্তু সুযোগ পাওয়ার সময় হয়ে এসছে, তাদেরকে সুযোগ দিতে হবে। অচিষ্মান বিশ্বাসও কিন্তু সেই কথাটা আজকে কিন্তু বলেছে সাংবাদিক সম্মেলনে, যে হ্যাঁ, ওদের এই মুহূর্তে সুযোগ পাওয়া উচিত, সিনিয়র টিমে এখন পাবে না তো কবে পাবে, স্বাভাবিক। একটা 22-23 বছরের, 24 বছরের ছেলে ফর্মের শিখরে রয়েছে, সেখান থেকে যদি তারা টপ টায়ারের মানে টপ লিগের ইন্ডিয়া ইস্ট বেঙ্গলের মেন টিমে আসতে না পারে, তাহলে আর কখন আসবে? এরপরে তো বয়স পড়ে যাবে, ফর্মও পড়ে যাবে। সিএফএল হয়ে গেলে তো ইস্ট বেঙ্গল টিমের আর খেলা নেই, এই টিমটার তো আর সেরকম কোনো খেলা আছে বলে আমার মনে হয় না, আর তো কোনো খেলা নেই। তো এরপরে সারা বছর প্লেয়ার গুলো কি করবে? তাদেরকে তো যাদের মধ্যে পোটেনশিয়াল আছে তাদের নিয়ে আসতে হবে। তো ম্যাচ মোটামুটি দেখা সেরকম কিছু বলার নেই, কারণ তিনটে গোল হয়েছে, অনবদ্য গোলগুলো হয়েছে, ওদের গোলটাও ভালো হয়েছে, তার মধ্যে দেবজিতের একটু ভুল ছিল। একতরফা এক টেস্টে ম্যাচ হয়েছে, কারণ ডায়মন্ড হারবার এখনো সেই লেভেলের টিম হয়ে উঠতে পারেনি, যারা মানে এই বড় টিমগুলো, যারা বড় টিম বলতে ইস্টবেঙ্গল, মোহনবাগান বা মোহামেডান যারা আছে, তাদেরকে মানে প্রত্যেক ম্যাচে আটকে দেবে বা হারিয়ে দেবে, বা প্রত্যেক ম্যাচে কড়া টক্কর দেবে, এখনো সেই ধরনের টিমটা হয়ে উঠতে পারেনি ডায়মন্ড হারবার, আমার খেলা দেখে যেটা মনে হলো ডায়মন্ড হারবারের। তো প্রত্যাশিত রেজাল্টই হয়েছে। সবার মনে একটা ভীতি ছিল, যেহেতু দুরান্ডে ইস্টবেঙ্গল হেরেছিল ডায়মন্ড হারবারের কাছে, তাই এই ম্যাচটাই কি হবে তাই নিয়ে একটু টেনশন ছিল। কিন্তু ডায়মন্ড হারবার মানে ততটা মানে কম্পিটিটর হিসাবে লাগেনি আজকে। তো যাই হোক, পরের ম্যাচে আমাদের ইউনাইটেড স্পোর্টস এর কাছে আছে। ইউনাইটেড স্পোর্টস কিন্তু ভালো টিম, ওদের কিন্তু গঠনতন্ত্র খুব, সেগুলো নিয়ে পরে আলোচনা করবো আমরা।
আচ্ছা, ইউনাইটেড স্পোর্টস না, একটু এখনই করে নিচ্ছি। ইউনাইটেড স্পোর্টস এর বিষয়টা তুমি একটু বলো, ওদের টিমের কোচকে বা ওদের ভালো প্লেয়ারকে। এবার আমার যেমন আজকে মনে হয়েছিল ডায়মন্ড হারবারের দুটো প্লেয়ার, রবি রবিলাল মান্ডি আর আমাদের এখানে খেলে যাওয়া জবি জাস্টিন, এই দুটো প্লেয়ার কিন্তু খুব ভালো প্লেয়ার আমার যেটা মনে হয়েছিল। এই প্লেয়ার গুলো ওদের সিনিয়র হ্যাঁ, টিমেও আছে। কিন্তু আরেকটা প্লেয়ার ইউনাইটেড আছে স্পোর্টস ওদের, এর বিষয়টা সুপ্রিয় তুমি একটু পণ্ডিত। বল। ওদের আচ্ছা সুপ্রিয় পণ্ডিত বলে আচ্ছা ছেলেটাও কিন্তু আজকে ভালো খেলেছে, পরে নেমেছিল সাবস্টিটিউট হিসাবে, ভালো প্লেয়ার। ইউনাইটেড স্পোর্টস আচ্ছা। ক্লাবের যে মানে মেইন যে এদের ইয়েটা না, বাঁধনটা, সেটা হচ্ছে ওরা কিন্তু খুব ছোট ছোট পাশে জমিতে বল রেখে খেলে, গ্রাউন্ডার পাশে, এবং বল হোল্ড করে ওরা খেলার চেষ্টা করে। এবং যেহেতু আহ, ছোট ছোট দল হিসাবেই সবাই এদেরকে দেখে, কিন্তু আজকে দেখো ইউনাইটেড স্পোর্টস ক্লাব কিন্তু ওই গ্রুপের টপ ছিল, ওই গ্রুপ থেকে টপ করে এসছে কিন্তু ওরা। বলো বলো, কন্টিনিউ হ্যাঁ, কন্টিনিউ। হ্যালো, শোনাচ্ছে তো? হ্যাঁ কন্টিনিউ, হ্যাঁ হুম। কন্টিনিউ কন্টিনিউ। ওরা কিন্তু ওই গ্রুপে টপ করে এসছে, এবং যেহেতু ওরা টপ করে এসছে এবং কন্টিনিউয়াস, কিন্তু লাস্ট ওরা মনে হয় লাস্ট 2 মাস মনে হয় কোনো ম্যাচে ওরা ইউনাইটেড স্পোর্টস এর ট্র্যাক রেকর্ড কিন্তু এটা রয়েছে, লাস্ট 2 মাস কিন্তু ওরা কোনো ম্যাচ হারেনি, যেটা যেটা আর কি আমার নলেজে রয়েছে। তো সেই জন্য ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে কিন্তু অতটা খাটো করে দেখলেও হবে না, কারণ পরের দিন ওদের সুচির সঙ্গে সঙ্গে যদি জিতে যায়, পয়েন্ট তালিকায় আমাদের সমান হয়ে যাবে, তখন কিন্তু ম্যাচটা আমার মনে হয় যথেষ্ট টাফ হবে সুরুচির সঙ্গে, ইউনাইটেড স্পোর্টস এর সঙ্গে ম্যাচটা। মানে ডায়মন্ড হারবারের থেকে যে যেটুকু খেলা খেলেছি তার থেকে একটু টাফ থাকবে, কিন্তু এই মুহূর্তে আমাদের টিমের যা কন্ডিশন আছে এবং টিমের প্লেয়াররা যেভাবে ছন্দে আছে, তাতে কিন্তু আমরা এটাকে আশা রাখতেই পারি যে পরের ম্যাচটাও আমরা জিতবো। ধন্যবাদ। একদম একদম একদম, থ্যাংক ইউ সো মাচ। গাঙ্গুলিদা, কলকাতা লিগের স্মৃতি তোমার অনেক আছে, অনেক আছে। আমি শুধু তোমাকে এইটুকুনি বলতে চাই যে আমাদের একটা সামনে একটা টাফ ম্যাচ আছে, সেই ম্যাচটা আমাদের যে করে হোক জিততে হবে, তাহলে আমরা কলকাতা লিগটা উপর্যুপরি পাবো। আহ, কিন্তু আমি তোমাকে এই দলটার, তুমি যতটা দেখেছো, আজকে তুমি ম্যাচ দেখতে পারোনি আমি জানি, এই জন্য তোমাকে আমি শুরুতে প্রশ্ন করিনি। কিন্তু এই যে ইসবলের যে দলটা, জেসিম বলো এবং র্যান্ডাল পেকা গুইতে বলো, সায়ন বলো, এই দলটা ভবিষ্যৎ হিসেবে তুমি কিরকম দেখছো? আর আমি তোমাকে, তুমি বলা শুরু করার আগে আমি আমার একটা নিজের হতাশা আমি ব্যক্ত করতে চাই। সেটা হচ্ছে যে এই দলটাই মোর ওভার সেম দল, কিছু এদিক ওদিক আছে। এই দলটাই গতবারও কিন্তু লিগের শীর্ষেই ছিল, কিন্তু মামলা মোকদ্দমার কারণে তারা লিগটা পায়নি। আবার বলছি, বিচারাধীন বিষয়, আমরা এর ভেতরে আমরা ঢুকতে চাই না, কিন্তু উই ক্যান এক্সপ্রেস আওয়ার ফ্রাস্ট্রেশন। আমরা আমাদের ফ্রাস্ট্রেশনটা কিন্তু এক্সপ্রেস করতে পারি। আইএফএ বিষয়টা কি পর্যায়ে রেখেছি, যদি মামলা মোকদ্দমাই থাকে তাহলে সেটা কি পর্যায়ে আছে। আমার মনে হয় ইস্ট বেঙ্গলের যারা কর্মকর্তা রয়েছেন তাদের বিষয়টা সমর্থকদের সামনে আনা উচিত, যে একটা চ্যাম্পিয়ন দল পয়েন্টের দিক থেকে সে কিনা ট্রফিটা হাত দিতে পারছে না কেন, কোন জায়গায় জিনিসটা এখনো আটকে রয়েছে, মামলা মোকদ্দমায় আটকে রয়েছে, আমরা সকলেই জানি। সেটা কিন্তু আমার মনে হয় ইস্টবেঙ্গল ক্লাবেরও যারা আছেন, পরিচালন সমিতিতে আছেন, এক্সিকিউটিভ কমিটির মিটিং ছিল গতকালকে আমি যা শুনলাম, বা যারা আছেন সকলকে সামনে কিন্তু এটা রাখা উচিত। এটা একটা সেট অফ প্লেয়ারের জন্য কিন্তু অন্যায় হয়েছে। তারা কষ্ট করে লিগে টপ করেছে, কিন্তু তারা ট্রফিটা তারা কেন পায়নি? ওয়ান সেট অফ প্লেয়ার, তাদের মধ্যে কিছু প্লেয়ার কিন্তু এবছর বেরিয়েও গেছে, এটা তাদের জন্য কিন্তু একটা অন্যায় হয়েছে, এখনো পর্যন্ত অন্যায় হয়েছে। যাই হোক, এটা একটা বিষয়। বাট আমি তোমাকে জানতে চাইবো, গাঙ্গুলিয়া, তুমি এই টিমটার ভবিষ্যৎ নিয়ে কি দেখছো, আমাদের রিজার্ভ টিমটা? তবে তো আমার, তুমি যে প্রশ্ন করলে তাহলে তোমাকে একটা কাউন্টার প্রশ্ন করছি, যদি আমরা জিতি ধরো ওই ইংল্যান্ডের সঙ্গে খেলা 22টা আমরা টেস্ট আনি, তখনও কিন্তু আদালত খোলা আছে। মানে আমরা জিতলে যে চ্যাম্পিয়ন হবো গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারছি না, কারণ আদালত কিন্তু খোলা আছে, যে কেউ যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পেরেছে নিশ্চয়ই। দেখো, প্রথমে যেটা বলবো আমি এর জন্য দায়ী আইএফএ। তোমার টুর্নামেন্ট কোথায়? টুর্নামেন্ট তো চাই, তোমার প্লেয়ার খেলা থেকে তো টুর্নামেন্ট চাই। এই যে বিজয় যে কথাটা বললো
সিএসএল খেলার পর তোর টুর্নামেন্ট করে প্লেয়ারগুলো করে ভবিষ্যৎ কি? এবার তুমি এখানে প্রশ্ন তুলতে পারো তাহলে অস্কার কেন, অস্কারে তো সিনিয়র টিমেদের সুযোগ দেওয়া উচিত। তা আমরা তো এখানে রিপিটেডলি অন্তত 1000 টাইম বলা হয়ে গেছে, মোর দ্যান দ্যাট বলা হয়ে গেছে। কিন্তু অস্কার যদি নিজে রিয়েলাইজ না করে তাতে তুমি ইউ ক্যানট এক্সপেক্ট দে উইল গেট এ চান্স। সব জায়গায় মাঠ তো ওইখানেই খেয়ে গেছে। দেখো টুর্নামেন্ট যদি তোমার না থাকে তুমি কি করে এক্সপেক্ট করো যে প্লেয়ার গুলো ভবিষ্যৎ সিকিউর হবে? হতে পারে না তো। আগেকার দিনে দেখো না তুমি আগে কত টুর্নামেন্ট ছিল। যখন আগে আগে সই হতো কবে? এপ্রিল মাসে, মে মাসে, জুন থেকে বেরিয়ে করতো। তারপর কাপ, ন্যাকজি ট্রফি, তারপর তোর পরের দিকে পুজোর পর দার্জিলিং গোল্ড কাপ, পুজোর আগে আইএফএ, মাঝখানে লিগ, তারপর ডিসিএম ট্রফি দিল্লিতে, এয়ারলাইন্স গোল্ড কাপ, কতগুলো টুর্নামেন্টের কথা বলবো আমি। নাগজি, কিকিং গভর্নর গোল্ড কাপ। অ্যাবসলিউটলি আমাদের একদম ঠিক, আমাদের রিজার্ভ টিমে কলকাতা লিগ খেলা ছাড়া আর তাদের সামনে কোনো টুর্নামেন্ট নেই। দু একটা এমএলএ কাপ টুকটাক যা আছে, তো এইসব ফুটবল টুর্নামেন্ট গুলো যদি থাকে, ওটা কোনো ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট নয়, নয় ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট কত কম্পিটিটিভ গেম পাবে, কত কম্পিটিটিভ অপোনেন্ট চাই, তুমি তোমার স্কিল দেখাবে কি করে? তুমি দেখানোর জন্য তো কম্পিটিটিভ অপোনেন্ট চাই। এই যে যারা ধরো ইস্টবেঙ্গলে খেলে গেছে 5 প্লেয়াররা, প্রত্যেকে শুধু কলকাতা লিগ খেলতো তা তো নয়, দেখাতো। ভাস্করদার কথাই ধরো না, ভাস্করদা 75 সালে 4 গোল খেয়ে ইস্টবেঙ্গলে নিয়ে এসেছিল। ইস্টবেঙ্গলে ওই বছরটা জুনিয়র টিম ছিল 73 সালে। তরুণদা এই জিনিসটা করছে, জায়গা ছেড়ে দিয়েছিল ভাস্করকে। তরুণদা ছিল ইস্টবেঙ্গলে, ভাস্কর তাদেরকে গাইড করেছিল। ভাস্কর তার 77 সালে কি গেমটা খেলেছিল, ভাস্করটা বলে সবাই কত টুর্নামেন্ট ইস্টবেঙ্গল খেলতো। লিগে কি সবাই চান্স পেতো না? পেতো না। হয়তো 1 জন 2 জন 3 জন 4 জন মিস হতো, তারা আবার ওইখানে চান্স পেতো, দেখাতে পারতো। এই যে 85 সালের ফাইনালে, ফাইনালে সুনীল বন্দ্যোপাধ্যায় আগে কতগুলো ম্যাচ খেলেছিল, 85 সালের ফাইনালটা কি দুর্দান্ত খেলেছিল, ট্যালেন্ট তো দেখাতে পেরেছিল। তো সুযোগ দিতে হবে, টুর্নামেন্ট চাইতো। টুর্নামেন্ট কোথাও তোমার? একটা সংস্থা যে বেসরকারিকে ফুটবল বেচা দিছে, তা নিজেদেরই একটা চিন্তা করো না, ঠান্ডা মাথায় চিন্তা করো। গতবার সুপার কাপে 6 জন বিদেশি খেলেছে, 6 জন বিদেশি এরাও ছিল খেলেছে। এবার দেখলাম কোন একটা কাগজে 4 জন না কি কেন সুপার যখন এফসি কাপ খেলতে যাবে তখন তো 6 জন বিদেশি এলাও, তো এবার কেন 4 জন খেলবে? এটা কেন করছে? ওখানে টিমগুলো প্রিপারেশন পাইনি, সব জায়গায় ব্যালেন্সিং এর কাজ চলছে, ব্যালেন্সিং। একদমই তাই, একদমই তাই। এবং যদি নেই খেলে, ওপোনেন্ট যারা আছে তারা হয়তো অত বিদেশি এখন অব্দি রিক্রুটই করেন। তো তুমি চিন্তা করো না, তুমি এক্সপেক্ট করবে কি করে? ভালো জিনিস হতেই পারে না। ফেডারেশন ঠিক নেই, তুমি কি এক্সপেক্ট করবে কি করে? সম্ভবই না হওয়া। একদমই ঠিক বলেছেন, একদমই ঠিক বলেছেন। যাই হোক, এনিওয়েজ আমরা একটু আলোচনা এগিয়ে নিয়ে যাব আরো কিছুক্ষণ, অ্যাটলিস্ট আরো কিছুক্ষণ, যতক্ষণ না ভারত পাকিস্তানের ম্যাচ শুরু হচ্ছে 8টার সময় থেকে। আমরা আলোচনাটা কিছুটা এগিয়ে নিয়ে যাব। সেটা হচ্ছে পূজন, ওয়েলকাম পূজন। শোনা যাচ্ছে পূজন? আমরা দেখতে পাচ্ছি না তোমাকে। ক্যামেরা একটু প্রবলেম হচ্ছে আজকে, শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, দ্যাট ইজ ওকে। আচ্ছা, তো যেটা হচ্ছে আমরা আলোচনা করছিলাম আজকে ইস্ট বেঙ্গলের পারফরমেন্স নিয়ে, এবং আর একটা ম্যাচ যদি আমরা জিততে পারি তাহলে এবছরের মতো লিগটাও আমরা পাবো।
গত বছরেও আমরা টপে শেষ করেছিলাম সামাও কোনো জুডিশিয়াল কারণে, তো সাবজুডিস ম্যাটার আমরা হয়তো লিগটা এখনো পাইনি। বাট দ্য থিং ইজ দ্যাট এই রিজার্ভ, তুমি সারা পৃথিবীর ফুটবল এত ফলো করো পূজন, তুমি আমার একটু বলো আহ, এই যে রিজার্ভ টিমটা আমাদের, তোমার কি মনে হয় এদের ভবিষ্যৎ কি? কারণ কি আমরা এদেরকে নিয়ে ব্যবসা করতে পারি না, আমরা এদেরকে নিয়ে সিনিয়র টিমে টেনে নিয়ে যেতে পারি না। তো এরা একটা টাইমে খেলে, তারপরে খুব ছোটখাটো কিছু ডোমেস্টিক লিগে এদেরকে ট্রান্সফার করা হয়, যেমন রিসেন্টলি রোশল পিপি কে কেরালার একটা ডোমেস্টিক লিগে ট্রান্সফার করা হয়েছে। আরো একজন তো 5-6টা প্লেয়ার অফিসিয়াল ইস্ট বেঙ্গল বলেছে, এবং বাথালা সুনীল বলো, রোশল পিপি বলো, কুশ ছেত্রী বলো, এরা বেরিয়ে গেছে। আহ, দু একটা কেস আমি জানি কোথায় গেছে, যেমন রোশল পিপিটা আমি জানতে পারলাম, বাথালা সুনীলও আমার মনে হয় কোন একটা ডোমেস্টিক লিগে গেছে। তো আলটিমেটলি এই রিজার্ভ টিমটার এই ট্যালেন্ট পুলটাকে ধরে রেখে যাদেরকে আমরা সিনিয়র টিমে নিতে পারছি না, এদের ভবিষ্যৎ কি? মানে হাউ দ্য রিজার্ভ টিম রানস ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, বা আইডিয়াল কি ফরম্যাট, তার সঙ্গে আমাদের কি তফাৎ? প্রথমত জয় ইস্ট বেঙ্গল আজকে দারুণ জয় জিতেছে ইস্ট ইস্ট বেঙ্গল। বেঙ্গল, এবং ভালো একটা রেডেমশন আজকে ডায়মন্ড হারবারের আগেনস্টে। আরো ভালো লাগছে যেরকম ধরনের খেলা খেলেছে ইস্ট বেঙ্গল। এটা খুব ভালো কোয়েশ্চেন। দেখো দেবময়দা, ব্যাপারটা হয় কি, মানে বাকি রিজার্ভ টিমের যে কনসেপ্ট, যেটা ধরো ফুটবলিং স্কুল হয় বা যেরকম ধরনের একটা ঘরানা আছে বড় বড় মানে ইউরোপিয়ান বা মানে অল ওভার দ্য গ্লোব সাউথ আমেরিকান ক্লাবস গুলোতে, ওদের না মানে বেসিক্স অনেক ভালো হয়, মানে ওরা প্রচন্ড ভালো প্লেয়ার তুলতে পারে। এখন আজকের দিনে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলের যেটা করা উচিত ইমিডিয়েটলি, এই জেসিন টিকে কে, তো আমার মনে হয় দেবময়দা, এটা আমি বারবার তোমার সত্যও আগে এসে বলেছি, ইট ইজ হাই টাইম যে জেসিন কিন্তু এখন খেলার মধ্যে এবার কিন্তু আর ধরে রাখতে খুব মুশকিল হবে, জানো তো, বেশি দিন যদি চান্স না পায়। যেটা আমার মনে হয় বিজয়দা বলছিল একটু আগে। তাছাড়া তোমার ধরো বিষ্ণু যেরকম ভাবে এসছে, ঠিক আছে, কিংবা সায়ন মাঝে মাঝে যেভাবে চান্স পেয়েছে, এখন এটা কোচের উপরেও কিছুটা নির্ভর করবে কি চান্স দেবে কিনা। যেরকম আর্টেটা যেরকম প্রজেক্টে কাজ করেছে, বা ধরো আর্সেনালে যেরকম ভাবে চেষ্টা করেছে, ও প্রচুর প্লেয়ার পুশ Yes. করছে। ম্যানচেস্টার সিটি যেরকম একটা সময় ইউথ সিস্টেমে, ওদের যেটা প্রোগ্রাম ছিল ইউথ সিস্টেমে ইনভেস্ট করে একটা দুর্দান্ত সাপ্লাই চেইন বানাবে, সেটা সাকসেসফুল হয়েছে আমরা দেখেছি পরবর্তীকালে। সেরকমই সিমিলার কিছু কিছু এরকমও ক্লাব আছে, যেরকম মানে স্পেশালি আমরা দেখি রিয়াল মাদ্রিদের এক্সাম্পল দেখি, বা ম্যানচেস্টার ইউনাইটেডের এক্সাম্পল যদি দেখি। ম্যানচেস্টার ইউনাইটেডও মানে অফ লেট চেষ্টা করেছে কিছু প্লেয়ার পুশ করার, বাট রিয়াল মাদ্রিদ বলো, এরা মানে রিয়াল মাদ্রিদ কিন্তু মেজরলি তোমার তারকা প্লেয়ার কিনে এনে ট্রাই করে, রাদার দ্যান মানে রাউল গনজালেসের সময় যেরকম টাইপের ছিল, তাও ওই সময় আমরা দেখেছি বড় বড় প্লেয়ার, ওয়ার্ল্ডের প্লেয়ার গুলোকে আমরা নিয়ে এসে খেলছি। ইনফ্যাক্ট এখন সাউদি লিগ যেরকম ভাবে চলছে, ভেরি সিমিলার, মানে বড় বড় প্লেয়ার আসছে খেলছে, ঠিক আছে, ডুয়েল সিটিজেনশিপ আছে, যারা সাউদি ন্যাশনাল টিমের হয়েও খেলছে মেজরলি। তো এটা মানে ডিপেন্ড করছে যে আমাদের প্রায়োরিটি কি। বার্সেলোনা অন দ্য আদার হ্যান্ড, রিয়াল মাদ্রিদের যদি আমি রাইভালকে ধরে রাখি, ওরা কিন্তু নিজেদের একাডেমি প্রোডাক্টকে প্রচন্ড বেশি ট্রাস্ট করে, এবং আয়াক্স, বার্সেলোনা, এরা কিন্তু প্রচন্ড ফেমাস, মানে আজকে থেকে না, সেটা প্রায় মানে ডেকেড থেকে। তো এটা আমাদের এখন ওই মানে আমাদের ইন্ডিয়ান ফুটবলের স্ট্রাকচারে এখন ওই ব্যাপারটা নেই। আগেকার দিনে যে ব্যাপারটা ছিল যে ইস্ট বেঙ্গল জুনিয়র টিম থেকে তারপরে খেলছে, তারপরে খেলে খেলে উঠছে, সেরকম ব্যাপারটা নেই। এখন আমরা হয়ে গেছি কি রিজার্ভ টিম, আমাদের রিজার্ভ টিম থেকে যারা বেটার করবে তারা খেলবে। কার্লোস কোয়াদ্রাতের একটা যেহেতু লা মাসিয়া মাইন্ডসেট থেকে ছিল, প্রায় 5টা প্লেয়ার 6টা প্লেয়ারকে খেলিয়েছিল। এখন অস্কার ব্রুজার উপরে কমপ্লিটলি ডিপেন্ড করছে যে কটা প্লেয়ারকে খেলাবে। ওর নেচার যেটা এখনো অব্দি খুব একটা ও বিলিভ করে না যে আমি খেলাবো, বাট আমার মনে হয় যে এই যে চেঞ্জেস হয় না, মানে আজকে ধরো আমাদের সিস্টেম, আজকে অস্কার ব্রুজো আছে, আজকে 2 বছর পরে অস্কার ব্রুজো যদি না গিয়ে সাপোজ আজকে কেউ একটা গাম্বাও বা লোবেরা বা আবার মানে লা মাসিয়াতে যারা মানে কাজ করেছে আগে, এরকম টাইপের কেউ আসে, বা ওরকম ধরনের সেট আপে যারা একটু ইয়াং ট্যালেন্টকে বিলিভ করে পুশ করতে চাইবে, সেরকম যদি কেউ আসে, তো তার আবার সিস্টেম। তো ইস্ট বেঙ্গল সিস্টেম বলে কিছু নেই। মানে আমি যদি বলি আজকে যেই কোচ আসছে তার সিস্টেমটাই সিস্টেম। অন দ্য আদার হ্যান্ড বার্সেলোনা বা যেই এস্টাবলিশমেন্টে তুমি কম্পারিজন করতে বলে, ওদের একটা সিস্টেম থাকে, অ্যান্ড দ্য কোচ হ্যাজ টু ফলো দ্য সিস্টেম, ঠিক আছে, মানে ওদের একটা 10 ইয়ার্স বা 5 ইয়ার্স প্ল্যান থাকে, 10 ইয়ার্স। এটা ইস্ট বেঙ্গল শুধু না, এটা পুরো মানে ইন্ডিয়ান ফুটবলেরই এই সিনারিও। তো আজকে চেঞ্জ হয়ে যায়। কার্লোস কোয়াদ্রাত ছিল একটা অন্যরকম সিস্টেম, তারপরে তো ইস্ট বেঙ্গল আমার মনে হয় আগেকার সময় যে একটা সিস্টেম ছিল, বা আমাদের অফিসিয়াল মানে জ্যোতিষ গুহ বা রেসপেক্টফুল আরো যারা অফিসিয়াল ছিলেন, স্পেশালি 70-এর দশক বা 60s, যেটা আমাদের মানে ডমিনেন্সের কিছু ইয়ার্স ছিল,
যেখানে আমরা মানে তখন আমাদের একটা অন্যরকম স্ট্রাকচার ছিল, সেটার পিছনে অনেক সোশিও ইকোনমিক্যাল ব্যাপারও আছে। আমাদের যখন একটা রাইস ছিল, ইস্ট বেঙ্গলের রাইসটা ট্যালি হয়েছিল, ওই সময়কার যারা এসেছিল তারা ইয়াং জেনারেশন হয়ে গেছিল, তারা চাকরি করতো, এবং সবাই জানে যে আমাদের বাঙালদের একটা তখন একটা দুর্দান্ত একটা কন্ট্রিবিউশনও ছিল ওই ব্যাপারে। সেটা এখন কোথাও না কোথাও এখন অনেকটা আমাদের ওয়ার্ল্ডে এবং আমাদের জেনারেশন বা আমাদের তার থেকে যারা ছোট এখনকার যারা জেনারেশন, যারা টিনেজে এখন, যারা 10 বছর ছোট আমাদের থেকে বা 15 বছর ছোট, তারা এখন তাদের অনেকটা পরিবর্তন হয়ে গেছে জিনিসটা। এটা আমি কি সেন্সে বলছি যে ফুটবলিং অ্যাসপেক্টেও এবং ওভারঅল অ্যাসপেক্টেও এটা আমরা দেখেছি যে প্রভাবটা একটু কমেছে, যে ইস্ট বেঙ্গল বলো বা মোহনবাগান বা যে কোনো অ্যাসপেক্ট আমি যদি পুরোপুরি ভাবি, এখন ফুটবলটা একটু প্যান ইন্ডিয়া বেসিসে যাচ্ছে, ঠিক আছে? তো সেখানে স্ট্রাকচারটাও এখন অনেকটা আইএসএল আসাতে কর্পোরেট হয়ে গেছে, এবং স্ট্রাকচারটাও আজকে দেখো গিয়ে প্রচন্ড মানে তোমার আর কি আনসার্টেন হয়ে গেছে। আনসার্টেন ইন দ্য সেন্স কি, আজকে আমার রিজার্ভ লিগ এফএসডিএল যে লিগটা করা, তো সেটাও হবে কিনা উই ডোন্ট নো। তো দের ইজ নো ক্যালেন্ডার, ঠিক আছে, এই রিজার্ভ প্লেয়ার্সদের জন্য তুমি এটা বলো, তো এটা একটা বড় আনসার্টেনটির জায়গায় আমরা পৌঁছাচ্ছি। আগেকার সিস্টেমে অনেকটা অন্যরকম ছিল, তাই জন্য একটা তোমার একটা মডেল আমরা ফলো করতাম, সেই মডেলটাও এখন কিন্তু হ্যাম্পার হচ্ছে কোথাও না কোথাও। কারণ এই আইএসএল এর ফিউচারে কোয়েশ্চেন মার্ক, মানে পুরো স্ট্রাকচার কিন্তু একটা কোয়েশ্চেন মার্কের জায়গায় এগোচ্ছে। সুতরাং যেই প্লেয়ার্সদের, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ডিসিশন হতে চলেছে দেবময়দা, যেই প্লেয়ার্সদের কিন্তু আমাদের ধরে রাখতে হবে, কারণ এর পরে কিন্তু এই প্লেয়ার্সরা আর গেম টাইম পাবে না, ঠিক আছে? এই প্লেয়ার্সরা যদি আজকে আরএফডিএল এর লিগটা না হয়, রিলায়েন্স যদি না করে, তাহলে কিন্তু এরা গেম টাইম পাবে না। তো এদের ফিউচার কি? এই কোয়েশ্চেনটা তুমি একদম কারেক্ট কোয়েশ্চেন। এদেরকে আমরা কিভাবে ব্যবহার করব? এদেরকে কি আমরা আই লিগ টিমসে লোন আউট করে দেবো? ব্যবসা, তুমি এটা বললে ভেরি ইম্পর্টেন্ট। আমাদের কিন্তু এটা ভাবতে হবে এবার, যে আমাদের এই রিসোর্সটা আছে, এই রিসোর্সটা দিয়ে আমরা কি করে আমাদেরকে বেনিফিট করতে পারি। এবং তার মধ্যেও আমরা যে অনেক সময় বলে দিই যে কিছু প্লেয়ার্স খেলতে পারছে না, সাইড ব্যাকে প্রবলেম আছে, এই প্লেয়ার খেলতে পারছে না। তো আজকে আমাদের গোল স্কোরিং এ প্রবলেম আছে, আমার সব থেকে বড় প্রবলেম আমার গোল স্কোরিং এ আছে। তো যেই ছেলেটা গোলের পর গোল করে যাচ্ছে, গোলের পর গোল করে যাচ্ছে, সেই ছেলেটাকে সুযোগ দাও, জেসিনকে সুযোগ দাও। হ্যাঁ, আজকে জেসিন আমার মনে হয় যে মানে ডেভিড তো আছেই আমাদের টিমে, ডেভিডের সাথে সাথে আমার মনে হয় যে ডেভিডেরকে কম্পিটিশন দেওয়ার জন্য জেসিন দরকার ওই টিমে, এবং খুব ইম্পর্টেন্ট, বিকজ আমাদের প্রায়োরিটি আজকে ওই জায়গাটা হওয়া উচিত যে জায়গায় আমরা ভুগছি। ডায়মন্ড হারবার ম্যাচ আমরা হেরেছিলাম কেন? ডুরান্ড কাপে গোল করতে পারিনি। অনেক রকম ইপস অ্যান্ড বাটস হতে পারে, কি হতে পারে, বাট গোল চান্স গুলো তো কনভার্ট হলে আজকে আমরা ডিসকাশনটা করতাম না, হয়তো আমরা ফাইনালে উঠলে জিতেও যেতে পারতাম। হ্যাঁ, আজকে ডিয়ামান্টাকোসকে ছাড়লাম, ফরেন প্লেয়ারটা আসলো কোথায় এতদিনে? আজকে 1 মাস পরে সুপার কাপ, 1 মাসও বাকি নেই সুপার কাপ হবে, তাহলে তোমার কে বিকল্প? বিকল্পকে তো আনতে হবে। আজকে আমার ফ্রি মার্কেটে ওয়ার্ল্ডে প্রচুর প্লেয়ার পুল, কিন্তু ভালো প্লেয়ার কখনো অনেকদিন ফ্রি বসে থাকে না। আজকে মার্কেট ক্লোজ হয়ে গেছে, সেটাও কিন্তু বেশ কিছুদিন হয়ে গেল, এখনো আমি বিকল্প পাচ্ছি না। যে কোনো ভালো প্লেয়ারও যদি ফ্রি বসে থাকে, সে বেশি দিন ফ্রি বসে থাকবে না। হ্যাঁ, যে আমাকে কবে আমাকে ইস্ট বেঙ্গল অফার করবে, আমি তারপরে আসবো, তারও তো ব্যাপার আছে না, যে জীবিকা। তো আমার মনে হয় যে এটা কিন্তু একটা খুব মানে ডিসিশনটা কিন্তু খুব একটা প্রবলেমেটিক জায়গায় পৌঁছে যাচ্ছে, এতটা ডিলে। অনেক রকম ফ্যাক্টরস হতে পারে, বাট তুমি ইস্ট বেঙ্গল, ইউ হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড এভরিওয়ান। তোমাকে যদি টপে থাকতে হয়, তোমাকে অনেক বেশি মানে তোমাকে দূরদর্শিতা দেখাতে হবে, তোমার ভিশন দেখাতে হবে, যে আমার 1 মাস পরে টুর্নামেন্ট আছে, এখনো অব্দি আমার একটা প্লেয়ার মানে মেন ওয়ান অফ দ্য মেন প্লেয়ার্স আমার ছেড়ে চলে গেল, তার জায়গায় আমি কি প্ল্যান করছি? তার জায়গায় আমাকে প্রোঅ্যাক্টিভ হতে হবে, আমাকে মার্কেটে অ্যাগ্রেসিভ হতে হবে, নাহলে সলিউশন কোথায় হলো? আর কোন জায়গায় প্লেয়ার ছাড়লো, সেখানে আমাদের প্রবলেম। আমি এটাই বলতে চাইছিলাম, তুমি ওয়ার্ডটা ইউজ করে দিলে, দ্যাট ইজ দি কারেক্ট ওয়ান। প্রোঅ্যাক্টিভ হতে হবে, একদম একদম ঠিক বলেছো। এইটাই ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় ল্যাকিং, জানো তো? ইস্টবেঙ্গল এইখানটাতেই মার খায়, এত ডিলে করে কিছু কিছু ডিসিশনে, যার জন্য সেটা সেটব্যাক হয়ে যায় একটা সময় গিয়ে। প্রতি বছর জিনিসটা হয়, তুমি দেখবে ট্র্যাডিশনাল এটা হয়ে দাঁড়িয়েছে ডিজিট টাইপের। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। না না, একদমই ঠিক, একদমই ঠিক। আমি পুজন একটা ইটস ভেরি ইম্পর্টেন্ট ডেলিভারেশন। আমার মনে হয় যারা শুনছেন তারা ভালো করে শুনেছেন ও কি বললো, এবং আমরা এক্স্যাক্টলি কি আলোচনাটা এর লাস্ট 10-15 মিনিট ধরে করছি। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট আলোচনা ফর ইস্ট বেঙ্গল, ফর ইন্ডিয়ান ফুটবল পারপাস। প্রথম কথা হচ্ছে, পুজো একটা কথা বললো, এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমার মনে হয় যে ওয়ার্ল্ড ফুটবলে বড় ক্লাবগুলো তাদের নিজস্ব সিস্টেম থাকে, তো কোচ হ্যাজ টু কমপ্লাই দ্যাট সিস্টেম। যে কোচ ওই সিস্টেমে সে ফুটবল রিক্রুট করবে, রিজার্ভ থেকে করুক, বাইরে থেকে করুক, এবং সেভাবে তাদের ভিশন অনুযায়ী চলবে, ঠিক আছে? আজকে ভারতীয় ক্রিকেট দল খুব নাম করা দল এবং সারা পৃথিবীর 1 নম্বর দল, একটু পরে পাকিস্তানের সাথে খেলতে নামবে। বিসিসিআর একটা ভিশন আছে,
ম্যাচের রেজাল্ট হতেই পারে, কোনো পক্ষের দিকে যেতে পারে একটা পার্টিকুলার ম্যাচের রেজাল্ট, বাট ভিশন, আমাদের একটা ভিশন ছিল, আমাদের দল, বাঙালির দল একটা ভিশন ছিল, আমরা গ্রাম বাংলা থেকে খেলোয়াড় তুলে আনতাম। এর একটা হিস্ট্রি আছে। তার কারণ হচ্ছে যখন অবিভক্ত বাংলা ছিল, সেই অবিভক্ত বাংলায় পূর্ববঙ্গ থেকেই নাম করা খেলোয়াড়দের বেশি পাওয়া যেত। আমি বলছি এটা বেশি বলছি, আমি কখনোই বলছি না সব প্লেয়ারই সেখান থেকে আসতো। সেইখান থেকে খেলোয়াড়রা এসে কলকাতা মাঠে তারা ডমিনেট করতো, ইতিহাসে লেখা আছে এটা। তো সেইখান থেকে তারপর যখন ইস্ট বেঙ্গল ক্লাব হলো, অনেকেই তারা এখানে ইস্ট বেঙ্গল ক্লাবে এলো। সেই ট্র্যাডিশন ধরে রাখে ইস্ট বেঙ্গল পরবর্তীকালে, স্বাধীনতার পর পার্টিকুলারলি পরবর্তীকালে বিভিন্ন জায়গা থেকে, গ্রাম বাংলার জায়গা থেকে খেলোয়াড় ধরে এনে তারা আস্তে আস্তে কাউকার জন্ম দিত, এইভাবে এগিয়ে চলতো ফুটবলটা। সেই দিনটা কেটে গেছে, এখনকার দিনের সঙ্গে সেই দিনটা ম্যাচ করে না, কিন্তু সেই ভ্যালুসটাকে আমরা কিন্তু হারিয়ে ফেলেছি। আমরা সারা ভারত থেকেই প্লেয়ার নিয়ে আসছি, কিন্তু সামহাও আমরা সামনের দিকে আমাদের দলের মূল জায়গাতে তাদেরকে পৌঁছে দিতে পারছি না। এটাতে আমাদের কিছু বিফলতা থাকতে পারে, সিস্টেমের কিছু বিফলতা থাকতে পারে, বা যে সিস্টেমে ভারতীয় ফুটবল চলে তারও বিফলতা থাকতে পারে। এটা ইম্পর্টেন্ট একটা আলোচনা, প্রচন্ড ইম্পর্টেন্ট আলোচনা। আমার মনে হয় যে এইটার অনেক কিছুই ডিপেন্ড করে এইটার উপর, যে ও যেটা বললো যে আরএফডিএল হবে কি হবে না কেউ জানে না। সুতরাং এই যে রিজার্ভ টিম একটা বড় অংশ, এদেরকে আরএফডিএল এর জন্য আনা হয়েছিল, এবার তারা কি লিগ খেলবে। এই যে সঞ্জিত দা বলছে নাগাজি ট্রফি নেই, গোল্ড কাপ নেই, কত ডিসিএম নেই, কত ফুটবল টুর্নামেন্ট নেই, তাহলে এদের এই ফুটবলারদের পায়ে আমি ফুটবল নেই, বর্ধমান এদের পায়ে ফুটবলটা দেবো কি করে। এবার অস্কারও এদের সুযোগ দেবে না। জেসিনটিকে কাল আর একটা ম্যাচ পর তার নেক্সট হয়তো আইএসএল এ একটা দুটো ম্যাচ পেতে পারে, সুপার কাপে একটা দুটো ম্যাচ পেতে পারে, তারপর তার আর কোনো ফুটবল নেই। সারা বছর হয়তো আর 4-5টা ম্যাচই সে খেলতে পারবে। তাহলে সে কেন টার্গেট করবে না যে আমি ব্যাঙ্গালোরে চলে যাব, ওখানে গিয়েও বসে থাকবে। স্যাডলি কি হবে, ব্যাঙ্গালোরে যদি জেসিনটিকে যায়, সেখানে ব্যাঙ্গালুরু টিমে গিয়েও সে হয়তো বেঞ্চেই বসে থাকবে। তো আমাদের সমস্যা হয়ে যাচ্ছে সেই জায়গাটা দাঁড়িয়ে, যে টু মাচ ডিপেন্ডেন্স অন বিদেশি ফুটবলার। তার ফলে কি আমাদের দেশীয় ফুটবল অনেকটাই মার খাচ্ছে। আর বিদেশি ফুটবলার দরকার নেই সেটাও আমরা হলফ করে বলতে পারি না, বুক থেকে বলতে পারি না, সেটাও তাদেরকেও প্রয়োজন আছে। একটা সিস্টেমের ভেতরে আসাটা খুব দরকার। আজকে খালিদ জামিল আমি দেখেছি টেন্টেটিভ 11 বোধহয় একটা মনে করা হচ্ছে, অ্যানাউন্সমেন্ট হয়েছে, তার মধ্যে সুনীল ছেত্রী আবার ব্যাক করেছে। সুনীল ছেত্রী ইজ ব্যাক ইন দ্য টিম। এমবিএসজি আর এফসি গোয়ার ফুটবলাররা নেই, কারণ কি তারা এফসি এসিএল চ্যাম্পিয়ন্স লিগ তারা খেলবে, হয়তো তাদেরকে তাই করা হয়েছে। তো কিন্তু ইন্টারেস্টিং, খালিদ পূজন তুই দেখেছিস নিশ্চয়ই যে খালিদ দুটো প্লেয়ারকে রিকল করেছে ফ্রম U23। একটা যে মোহাম্মদ সুহেল, অসাধারণ খেলেছে ছেলেটা, আরেকটা প্লেয়ারকেও করেছে, ভুলে গেলাম নামটা। তো এইটা ভালো, এটা একদিকে ভালো, ভারতীয় ফুটবল ভারতীয় কোচের হাতে রয়েছে বলে এইটা কিন্তু সম্ভব হয়েছে, এইটা একদিকে একটা ভালো বিষয়। তো যাই হোক, এনিওয়েজ, হ্যাঁ এনিওয়েজ আমি আমরা শেষের দিকে যাব। আমি বিজয়দাকে বলতে চাই, বিজয়দা মোটামুটি তাহলে কি দাঁড়ালো সুপার কাপের দল? একটু লাস্ট আমরা একটা টানা আলোচনা একটু করে নিই, অল্প বেশি সময় না, কি মনে হচ্ছে তোমার, কি হতে পারে? 4জন বিদেশি যদি প্লেইং 11-এ থাকে, তাহলে তো নতুন করে বিদেশি রিক্রুটমেন্টে আমাদের দরকার নেই। মাদি তালাল যদি ফিরে আসে তাহলে ঠিক আছে, আর না হলে আমার মনে হচ্ছে না, আমি যা খবরও দিতে যাই পাচ্ছি, মনে হচ্ছে না যেন ডিমিট্রিয়াকসের বদলি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর আগে আসবে, কারণ কি আইএসএল সম্ভবত জানুয়ারিতেই শুরু হচ্ছে। সেই থেকে তাকে সুপার কাপের দল কি হতে পারে বলে তোমার মনে হচ্ছে? সুপার কাপের দল যেটা হবে সেটা হচ্ছে স্বদেশি প্লেয়ারের মধ্যে তো খুব বেশি ডিফারেন্স নয়। লেফট ব্যাকে হয়তো জয় গুপ্তার ইনক্লুশনটা হবে সুপার কাপে। রাইট ব্যাক কাউকে এখনো নেওয়া হয়নি, সুতরাং রাখি কি রইল। সেন্ট্রালে তোমার আনোয়ার আলী সিগিলে, কখনো আনোয়ার আলী, কখনো লালচুন লুঙ্গা, তখন সামনে আমরা 4টে বিদেশিকে খেলাতে পারবো। 4টে বিদেশির মধ্যে সিগিলে যদি থাকলো, তাহলে তোমার মাঝমাঠে তোমার মিগুয়েল আর রশিদ একসঙ্গে শুরু করবে, সামনে আহাদাত, আবার কখনো সাউল ক্রেসপো অল্টারনেটিভ হিসাবে আসবে। দলের মধ্যে এখনই সেরকম কিছু পরিবর্তন আমরা দেখতে পাওয়া ব্যাপার নয়। ওই এতেও যেরকম খেলেছিলাম ডুরান্ডে, এখানেও ঠিক সেরকমই আমরা দেখতে পাবো। তবে টিমের মধ্যে ইনক্লুশন যেটা দরকার আছে, একটা রাইট ব্যাক অবশ্যই দরকার আছে, আইএসএল যদি চ্যাম্পিয়ন হতে হয়। সেটা মনে হয় না কোনো রিক্রুটমেন্ট আর জানুয়ারির আগে হবে বলে, কারণ এর মধ্যেই শুনতে পাচ্ছি আবার আইএফএ শিল্ডটাও নাকি হবে। তো আইএফএ শিল্ডটা হলে আমি সেটাই বলতে চাইছিলাম, আইএফএ শিল্ডটা যদি হয়, তাহলে আইএফএ শিল্ডে অন্তত আমাদের এই রিজার্ভ টিমের ছেলেগুলো চান্স পাক,
এই জেসিন টিকে, ডেভিড, এরা যারা যারা মেন টিমে চান্স পায় না, আইএসএল শিল্ডটাতে তাদেরকে সুযোগ দিক, তারা সেখানে খেলুক, পারফর্ম করুক। যদি সেখানে পারফর্ম করে দেখাতে পারে আরো ভালো রকম, তাহলে নিশ্চয়ই তাদের জন্য দরজা খুলে যাবে। অন্তত ইস্টবেঙ্গল দলে না হলেও আরো তো অনেক দল আছে যেখানে আই লিগ আছে, আই লিগের বিভিন্ন দলে বিভিন্ন প্লেয়ারের রিক্রুটমেন্ট থাকে, প্রয়োজনীয়তা থাকে, সেখানে তারা পারফর্ম করুক, করে এসে তারপরে তারা আইএসএল টিমে আসুক। যেমন আমরা এডমুন্ডকে নিয়েছি আইএসএল টিম থেকে, রামসাঙ্গাকে নিয়েছি আই লিগের টিম থেকে, সেখানে পারফর্ম করুক, কিন্তু প্লেয়ার গুলো বসে যেন না থাকে। একটা জিনিস হচ্ছে একটা প্লেয়ারের মানে ইউএসপি যেটা, সেটা হচ্ছে তোমার গেম টাইম। একটা প্লেয়ার যদি গেম টাইম না পায় না, খুব ভালো প্লেয়ারও নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, তাই মার্কেট থেকে হারিয়ে যায়। তাই এই প্লেয়ার গুলো যখন পারফর্ম করছে, এদের এখন গেম টাইমের প্রয়োজন আছে। গেম টাইম দিক এদের দরকার বললে ইস্টবেঙ্গল ছিল। এই যে ইস্টবেঙ্গল এখন একদম। তোমার 16 বছর 17 বছরের 4-5টা ছেলেকে সাইন করিয়েছে শুনলাম, বিভিন্ন এই আরএফডিএল এর জন্য, যে ছেড়ে দিয়ে, এই যে ছেলেগুলোর কিসের জন্য আসছে আমাদের টিমে সাইন করছে, যে ভবিষ্যতে তারা ইস্টবেঙ্গলের সিনিয়র টিমে খেলবে বা ভালো জায়গায় খেলবে। এই সুযোগগুলো যদি এরা না পায়, ভবিষ্যতে কিন্তু ভালো প্লেয়ারও আমাদের টিমে কেউ খেলতে আসবে বলে আমার মনে হয় না। ডাউট আসবে, মানে প্রশ্ন চিহ্ন মুখে চলে আসবে তখন। কারণ গেম টাইমে যদি না পেলে, তাহলে এসে এই শুধু আরএফডিএল, সিএফএল এগুলো খেলবে নাকি? সুতরাং তাদেরকে প্রমোট করতে হবে, যে কোনো উপায়ে তাদের প্রমোট করতে হবে। অ্যাবসলিউটলি। আমি দেখুন, অনেক সময় যখন সিস্টেমটা টু মাচ কমপ্লিকেটেড হয়ে যায়, প্রবলেম হয়। ভারতের মহিলা ফুটবল নিয়ে কিন্তু খুব একটা কমপ্লিকেশন নেই। সেখানে একটাই লিগ, আই লিগ, বেস লিগ। সেখানে তার আগে তারপরে দু একটা লিগ, তার নিচে দু একটা লিগ যা আছে আছে, বাট আই লিগ আর আর প্রত্যেকটা রাজ্যের ডোমেস্টিক লিগ গুলো আছে। ঠিক আছে। আমাদের মেন্স ফুটবলে কি হয়েছে, আইএসএল, আই লিগ সব মিলিয়ে আমরা অ্যাকচুয়ালি পুরো ব্যাপারটাকে কনসিভ করতে পারিনি। যাই হোক, সেটা পরে আলোচনা। স্বপন বাবু বলছেন যে আহ, স্বপন বিশ্বাস বাবু, উনি চুনি, পিকে, বলরাম, অরুণ ঘোষ এর সময় থেকে খেলা দেখছেন। এখনকার ফুটবলের স্ট্যান্ডার্ড 4। দাদা, আমি আপনার সঙ্গে একমত, কিন্তু আমি তো আর সেই জামানার নই। আপনার সঙ্গে কথা বলার মতো যোগ্য ব্যক্তি সঞ্জীব দা, কিন্তু আজকে আমাদের অতটা সময় হাতে নেই। কখনো পরে কমেন্ট করবেন, নিশ্চয়ই খুব গল্প হবে। ওয়েলকাম আপনাকে, আপনাদের মতো মানুষের জন্যই তো ইসবল আড্ডা। আচ্ছা, আচ্ছা, আরেকটা যে বিষয়, আমি সঞ্জীব দা কাছে যাবো। সঞ্জীব দা, এটা ঠিক, যদি আইএফএ শিল্ড হয় তাহলে এটা খুবই ভালো। অন্তত একটা টুর্নামেন্ট বাড়লো, এদেরকে এরা একটা টুর্নামেন্ট হয়তো পাবে অ্যাটলিস্ট খেলার জন্য, রিজার্ভ, আমাদের যে রিজার্ভ দলটা রয়েছে। কিন্তু ট্রফি একটা ব্যাপার, ইস্টবেঙ্গল ট্রফি পায় না। সেই সুপার কাপের পরে হাতে কোনো ট্রফি নেই। খুব খারাপ ভাবে ডুরান্ড কাপটা আমরা হেরেছি। এই আইএফএ, এই এই তোমার কলকাতা লিগ এবং আগামী আইএফএ শিল্ড যদি হয়, এগুলো জেতা কতটা ইম্পর্টেন্ট তোমার মনে হয়? যে ট্রফি ওরিয়েন্টেড ক্লাব ট্রফি না পেয়ে পেয়ে কনফিডেন্স কমে যাচ্ছে। অ্যাবসলুটলি। তবে ইতিমধ্যে পরের টুর্নামেন্ট খেলবে, জিততে হবে ভাই, পরিষ্কার কথা। 11 জন থেকে 15 জন তো ট্রফি জিততে হবে, নাহলে কিন্তু সাপোর্টাররার মধ্যে কিন্তু, ইনক্লুডিং মাইসেলফ অলসো, একটা কিন্তু হতাশা কাজ করবে। তুমি ইস্টবেঙ্গলের জার্সি পরে খেলতে নেবে, তো ট্রফি জিতবে না, কোনো টুর্নামেন্টে 2-3টে ম্যাচ ভালো খেলবে, তারপর প্রাইম টাইমে টুর্নামেন্ট থেকে আউট হয়ে যাবে। আমি তো আগের দিনও বলছি, আবার রিপিট করছি, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল, not only from my side, from my end, but also for the other supporters side, other supporters end. তুই চিন্তা কর না, এত লোক পয়সা দিয়ে খেলা দেখতে যায় এক্সপেকটেশন নিয়ে, কেউ হয়তো একদিন সুযোগ পায় যাওয়ার, পয়সা খরচ করে দেখার, বা দুদিন সুযোগ পায় যাওয়ার। প্রফিট না জিতলে কোনো কনসিকুয়েন্স থাকবে না, এবং সেখানে কিন্তু তোমার শুধু হতাশা না, রিভলিউশন কাজ করবে, রিভোল্ট হয়ে যাবে জিনিসটা, ব্যাকফায়ার করে যেতে পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি জাস্ট পুজোর থেকে লাস্ট কমেন্টটা নিয়ে আমরা আজকে আলোচনা শেষ করবো। ইসবল আড্ডা। পূজন, তোমার কি মনে হয় সুপার কাপে কি ভিশন হওয়া উচিত, কি দল হওয়া উচিত? কয়েকটা লাইন একটু বলে দাও, তারপর আমরা শেষ করবো। সব থেকে ইম্পর্টেন্ট যেটা দেবময় দা, আমার মনে হয় যে আমাদের কিন্তু গোল স্কোরিং প্রবলেমটাকে সলভ করতে হবে। যেহেতু ডিয়ামান্টাকোসের জায়গায় প্লেয়ার আনিনি, ইমিডিয়েটলি আমাদের রিজার্ভ টিমে তো সলিউশন দেখাচ্ছে, গোল করছে যেই ছেলেটা, তাকে সুযোগ দাও। জেসিনকে সুযোগ দিতেই হবে, আর কোনো উপায় নেই। আই থিঙ্ক জেসিন হ্যাজ টু বি পুশ। এবং তার থেকেও বড় যেটা আমার মনে হয়, আজকের দিনে দাঁড়িয়ে মিগুয়েলের পারফরমেন্সের উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। আহাদার চোট ফিরিয়ে কতটা উঠে এসছে আমি জানি না। লাস্ট যেহেতু চোট হিসাবে আমি দেখেছি, আমি এখনো অব্দি ওই জায়গায় প্রচন্ড আনসার্টেনটি আছে। যতই ও হয়তো আবার প্র্যাকটিস করতে নামবে বা কি ফিটনেস লেভেল নিয়ে এসছে, ওখানে আমার একটা কোয়েশ্চেন মার্ক আছে। আর এখনো অব্দি মারাত্মক ফ্লেয়ার ও দেখাতে পারেনি, যেটা আমার মনে হয়। তো সেই জায়গায় আমার মনে হয় গোল স্কোরিং প্রবলেমটা ততদিন সলভ না হচ্ছে, আমাদের কিন্তু টুর্নামেন্টের ওই প্রেশার সিচুয়েশনে গিয়ে
কিন্তু আমাদের কিন্তু ভুগতে হতে পারে। তো যতদিন এইটা হচ্ছে মেন প্রবলেম আমাদের, গোল স্কোরিং। লাস্ট Absolutely. সিজনেও আমরা এই জায়গাতেই ভুগেছি, গোল স্কোরিং এর প্রবলেমটা ইমিডিয়েটলি সলভ করতে হবে, এবং ওটা সলভ হলে আমরা অবশ্যই জিতবো। একাধিক ট্রফি একদম, ওই জায়গাতেই আমাদের কিন্তু সব থেকে বড় প্রবলেম। একদম। Drawback. যেটা ও বলছে পূজন, আমরা নেক্সট আলোচনাতেও আমরা আলোচনা করবো, আশা করি পূজনকে আমরা কোনো একদিন পাচ্ছি, যে এই যে ইস্ট বেঙ্গলের এই টিমটাতে গোল স্কোরিং এর প্রবলেম, যে ভালো খেলেও গোল করার লোকের অভাব। ডিয়ামেন্টিকস পারছিল না, ঠিক আছে, ডিয়ামেন্টিকস যাক, তার জায়গায় একটা ভারতীয় খেলোয়াড়কে বেশি সুযোগ দিই আমরা, ডেভিডকে বা জেসিনকে। গোল স্কোরিং প্রবলেম সলভ করতে হবে, আদারওয়াইজ খুব ভালো মিডফিল্ডার নিয়েও কিন্তু কিছু লাভ হবে না। একজন যদি তুলনায় টানি এনবিএসডির সঙ্গে, ভালো মিডফিল্ড আর গোল করার জন্য যোগ্য দুজন ভালো লোক রয়েছে, তার জন্যই সাকসেসফুল। তো এগুলো বুঝতে হবে। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করবো, ভবিষ্যতেও থাকবে। এখন আপনারা ইন্ডিয়া পাকিস্তান এনজয় করুন, আর ইসমল আড্ডা নিয়ে আমরা কয়েকদিনের মধ্যে আবার ফিরে আসছি। থ্যাংক ইউ সো মাচ। জয় ইস্ট বেঙ্গল, শুভরাত্রি, জয় ইস্ট বেঙ্গল। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।